ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কেন্দ্রীয় কমিটির প্রবীণ সদস্য, সর্বভারতীয় শ্রমিক নেতা কমরেড শ্যামল চক্রবর্তী গত 6ই আগস্ট 1:45 সময় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী নদিয়া জেলা কমিটি আজকে তার শোকসভার আয়োজন করেছেন। এই শোকসভায় সভাপতিত্ব করবার জন্য আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী নদিয়া জেলা কমিটির সম্পাদক কমরেড সুমিতদের নাম প্রস্তাব করছি। এই স্মরণ সভায় সভাপতিত্ব করুন আমাদের সিপিআইএম নদিয়া জেলা সম্পাদক, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড সুমিত দে। আমি এই প্রস্তাব সমর্থন করছি। এখন কমরেড শ্যামল চক্রবর্তীর যে ছবি আছে বাঁদিকে, তাতে প্রথম মাল্যদান করবেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড মৃদুল দে। জিন্দাবাদ জিন্দাবাদ। মাল্যদান করবেন সিপিআইএম নদিয়া জেলার সম্পাদক এবং রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড সুমিত দে। মাল্যদান করবেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্যা এবং নদিয়া জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আমাদের রাজ্য বিধানসভার সদস্য কমরেড রমা বিশ্বাস। মাল্যদান করবেন সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য, নদিয়া জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড মেঘলাল শেখ। মাল্যদান করবেন সিপিআইএম নদিয়া জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড অশোক ব্যানার্জি। মাল্যদান করবেন সিপিআইএম নদিয়া জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড SM সাদি। আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড অলোকেশ দাস। মাল্যদান করবেন সিপিআইএম নদিয়া জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড সুকুমার চক্রবর্তী। মাল্যদান করবেন সিপিআইএম নদিয়া জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড রাজাদ আলী শেখ। মাল্যদান করবেন সিপিআইএম নদিয়া জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড সুমিত বিশ্বাস।
সিপিআইএম নদিয়া জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড গৌতম বিশ্বাস। মাল্যদান করবেন সিপিআইএম নদিয়া জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড মানস মণ্ডল। মাল্যদান করবেন সিপিআইএম নদিয়া জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড রঞ্জিত মণ্ডল। উপস্থিত যারা আছেন তাদেরকে কমরেড শ্যামল চক্রবর্তীর ছবিতে ফুল এবং মালা দেওয়ার জন্য অনুরোধ করছি। কমরেড অদ্বৈত বিশ্বাস জেলা কমিটির সদস্য, কমরেড পরেশ দত্ত ট্রেড ইউনিয়ন আন্দোলনের নেতা, কমরেড রাম ঘোষ ট্রেড ইউনিয়ন আন্দোলনের নেতা, কমরেড ব্রজেন বিশ্বাস, কমরেড কৌশিক দত্ত, কমরেড বিভাস বিশ্বাস, কমরেড শঙ্কর মুখার্জি, কমরেড শঙ্কর মুখার্জি, কমরেড শঙ্কর ব্যানার্জি, যারা আছেন তাদেরকে অনুরোধ করছি আপনাদের এই অনুষ্ঠানটা হওয়ার পরে আমাদের কর্মসূচির পরবর্তী অনুষ্ঠান শুরু হবে। কমরেড এবং বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে কেন আমরা এখানে আজকে মিলিত হয়েছি। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কেন্দ্রীয় কমিটির সদস্য, আমাদের রাজ্য তথা দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রণী নেতা কমরেড শ্যামল চক্রবর্তীর স্মরণে আমরা এই স্মরণ সভা অনুষ্ঠিত করছি। বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদের সকলেরই জানা, ফলে যে বিস্তৃত পরিসরে আমরা আমাদের প্রয়াত নেতাকে স্মরণ করতে পারতাম, ভারতবর্ষে তথা বিশ্বের সমাজ পরিবর্তনের আন্দোলনে আমাদের পার্টির ভূমিকা, আমাদের প্রয়াত কমরেডদের অবদান এবং আজকের যে পরিস্থিতি আমরা ব্যাখ্যা করতে পারতাম, তাকে অনেকটাই আমাদের সীমাবদ্ধ করতে হয়েছে। আমাদের সমগ্র অনুষ্ঠানটা আমরা ফেসবুক লাইভ সিপিআইএম নদিয়া থেকে সম্প্রচার করার চেষ্টা করছি, কিন্তু যেহেতু একটা প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের এই স্মরণ সভা অনুষ্ঠিত করতে হচ্ছে এই পরিস্থিতিতে, ফলে সময় আমাদের বিবেচনার মধ্যে রাখতে হচ্ছে। আমাদের এখানে উপস্থিত বহু কমরেড ছাত্র আন্দোলন, ট্রেড ইউনিয়ন আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন, তাদের অনেক আবেগ স্মৃতি আছে, আমরা সবটা এখানে তুলে ধরতে পারছি না এই সময়ের স্বল্পতার কারণে।
আশা করি সকলে সেটা উপলব্ধি করবেন। আমি আজকের এই স্মরণ সভায় শোক প্রস্তাব উত্থাপন করছি। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কেন্দ্রীয় কমিটির প্রবীণ সদস্য, সর্বভারতীয় শ্রমিক নেতা কমরেড শ্যামল চক্রবর্তী বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর গত 6ই আগস্ট 2020 বৃহস্পতিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দুপুর 1:45 সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 76 বছর। কমরেড শ্যামল চক্রবর্তী স্বাধীনতার পূর্বে পূর্ব পাকিস্তান আধুনা বাংলাদেশের খুলনা জেলার গোয়ালমাঠ গ্রামে 1943 সালের 22শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। পিতা সুশীল চক্রবর্তী, মাতা অন্নপূর্ণা দেবী। দেশভাগের পর উচ্চবিত্ত মা বাবা, 5 পুত্র ও 3 কন্যা সহ নিঃস্ব পরিবার হয়ে উদ্বাস্তু হিসাবে পশ্চিমবঙ্গে চলে আসেন। নদিয়া জেলার চাকদা এলাকায় কিছুদিন থাকার পর নানা স্থানে স্থায়ী আশ্রয়ের সন্ধানে ঘুরে দমদম অঞ্চলের নলতা রোডে তাদের পরিবার থিতু হয়ে বসবাস শুরু করেন। অবিভক্ত যৌথ উদ্বাস্তু পরিবারের শ্যামল চক্রবর্তী ছোটবেলা কেটেছে খুবই দারিদ্র্যের মধ্যে। 1950 সালে 8 বছর বয়সে দমদমের রায়বাহাদুর বৈদ্যনাথ ইনস্টিটিউশনে ভর্তি হন। তিনি মেধাবী ছাত্র ছিলেন। সে সময়ের প্রচলিত ডবল প্রমোশন পেয়ে তিনি 6ষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হন। ছাত্র অবস্থায় সাহিত্য, সংস্কৃতি, বিতর্ক, নাটক প্রভৃতির প্রতি অনুরাগ থেকে তার প্রতিভার বিকাশ ঘটে। ছোটবেলা থেকে কমরেড শ্যামল চক্রবর্তীর বাচনভঙ্গি রসবোধ ছিল অসাধারণ। এ ব্যাপারে তার মাতৃকুলের প্রভাব তার উপরে ছিল। উল্লেখ্য, কমরেড শ্যামল চক্রবর্তীর মামার বাড়ি ছিল নদিয়া জেলার কৃষ্ণনগরের গোলাপট্টিতে, এই কৃষ্ণনগর শহর যেখানে আজকে আমরা স্মরণসভা করছি। 1959 সালে স্কুল ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দমদম মতিঝিল কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন 1962 সালে। 1962 সালে কলকাতার বিদ্যাসাগর কলেজে ভর্তি হন। সেখান থেকে 1966 সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এই কলেজে বিপিএসএফ এর একজন জনপ্রিয় নেতা ছিলেন। কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদকও তিনি নির্বাচিত হন। 1959 সালে তিনি অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। গত শতাব্দীর 60 ও 70 দশকে বাংলায় যেমন বাম আন্দোলনের প্রসার ঘটে, তার সাথে ছাত্র আন্দোলনও গড়ে ওঠে। এই আন্দোলনের তরঙ্গ শীর্ষে মানুষের হৃদয়ে যে নামগুলো গেঁথে যায় সেগুলি হলো দীনেশ মজুমদার, হরিনারায়ণ অধিকারী, বিমান বসু। এদের সঙ্গে উচ্চারিত হতো সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তী, অনিল বিশ্বাসের নাম। ছাত্র সংগঠনের মধ্যে সংশোধনবাদ ও সংকীর্ণতার বিরুদ্ধে মতাদর্শগত সংগ্রামে এই কমরেডদের দৃঢ় অবস্থান ও ভূমিকা রাজ্যের ছাত্র যুব সমাজকে সঠিক দিশায় নিয়ে যেতে পেরেছিল। 72 সালে আধা ফ্যাসিবাদী সন্ত্রাস মোকাবিলা করে 1970 বিপিএসএফ থেকে সর্বভারতীয় এসএফআইয়ের সংগঠন দেশ জুড়ে প্রসারে কমরেড শ্যামল চক্রবর্তীর ভূমিকা উজ্জ্বল হয়ে থাকবে। তাই সঠিকভাবে উল্লিখিত হয়, এরা ছিল লড়াকু ছাত্র আন্দোলনের ঝড়ের পাখি। হঠকারী অতি বামপন্থী অন্ধকারের চোরাগলির পথ থেকে আলোর পথ দেখিয়ে নিয়ে এসেছিল বাংলার ছাত্র সমাজকে। 1973 সালে এসএফআইয়ের হাওড়া শিবপুরে অনুষ্ঠিত সম্মেলন থেকে রাজ্য সভাপতি নির্বাচিত হয়ে 1979 সালের ব্যারাকপুর রাজ্য সম্মেলন পর্যন্ত ওই পদে আসীন ছিলেন কমরেড শ্যামল চক্রবর্তী। একইভাবে সর্বভারতীয় যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করার মধ্য দিয়ে দেশের ছাত্র আন্দোলনের নেতৃত্বে উঠে আসেন। বহুবার তিনি নদিয়া জেলার ছাত্র সংগঠনের কাজে আসেন। সম্মেলন কক্ষে অথবা প্রকাশ্য সমাবেশে তার বাচনশৈলী, শব্দচয়ন, শাসক শ্রেণীকে যুক্তি নির্ভর শ্লেষাত্মক রসে ভরপুর ভাষণ নদিয়ার ছাত্র সমাজকে উদ্বেলিত করে তুলত। পার্টি ও ছাত্র আন্দোলনের অংশগ্রহণ করার সুবাদে তাকে বহুবার কারাবরণ ও দীর্ঘ জেল জীবন কাটাতে হয়েছে। পার্টি নেত্রী প্রয়াতা কমরেড শিপ্রা ভৌমিক সহ সমগ্র পরিবারটি রাজনৈতিক পরিবার। তিনি পার্টির সর্বক্ষণের কর্মী ছিলেন এবং নিজেকে পেশাদারী বিপ্লবী বলতে গর্ববোধ করতেন। কমরেড শ্যামল চক্রবর্তী রাজনৈতিক শিক্ষার কাজে সদা মনোযোগী ছিলেন। কমরেড শ্যামল চক্রবর্তী 1978 সালে কলকাতার শিশির মঞ্চে অনুষ্ঠিত রাজ্য সম্মেলন থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য নির্বাচিত হন।
1985 সালে পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নির্বাচিত হন। গত রাজ্য সম্মেলনে তিনি পার্টির রাজ্য কমিটির সম্মানিত সদস্য হন। 2002 সালে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য পদ লাভ করেন। আজীবন সেই পদেই আসীন থেকে পার্টিতে তার সুচিন্তিত মত প্রদান ও সক্রিয় ভূমিকা পালন করে তিনি অবদান রেখেছেন। ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা অবস্থা থেকেই তিনি নিজেকে রাজ্যের শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত করেন। বিদ্যুৎ, পরিবহন ও বন্দর শ্রমিকদের ইউনিয়নের সর্বভারতীয় স্তরে নেতৃত্বে ছিলেন। পরিবহন ব্যবস্থাকে আধুনিকীকরণ, গণপরিবহন ব্যবস্থার উন্নতি, পরিবহন শ্রমিকদের স্বার্থ রক্ষার কাজে রাজ্যের পরিবহন মন্ত্রী হিসেবেও তিনি যোগ্যতার পরিচয় দেন। কলকাতা শহরের যানজট ও দুর্ঘটনা রোধে তিনি প্রথম ওয়ানওয়ে যান চলাচল ও রাস্তায় ডিভাইডার চালু করেন। তার সময় রাজ্য পরিবহন নিগমগুলি রাজ্যের প্রত্যন্ত এলাকায় বাস চালিয়ে গণপরিবহনের সুযোগ মানুষের কাছে পৌঁছে দেন। এই সময় নদিয়া জেলাতেও চাকদা বাসস্ট্যান্ড, কৃষ্ণনগর বাসস্ট্যান্ড, এনবিএসটিসি কৃষ্ণনগর, রানাঘাট ডিপো ইত্যাদি চালু হয়। নদিয়া জেলার সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলির সড়কপথে যোগাযোগ বৃদ্ধি ঘটে। তিনি 4 বার বিধায়ক হয়ে 10 বছর রাজ্যের পরিবহন মন্ত্রী ছিলেন। রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। CI2 পশ্চিমবঙ্গ কমিটির সভাপতি হিসাবেও 2004 থেকে 2017 সাল উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। বিশেষ করে গ্রামীণ অসংগঠিত শ্রমিকদের সংগঠনে আওতাভুক্ত করার জন্য তিনি উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন। এ বিষয়ে একটি তথ্য নির্ভর বিশ্লেষণমূলক পুস্তিকা তিনি লিখেছেন। 2017 সালে CI2 ব্যারাকপুর সম্মেলন থেকে তিনি পশ্চিমবঙ্গ কমিটির সহসভাপতি নির্বাচিত হন। দীর্ঘদিন তিনি CI2 সর্বভারতীয় কমিটির সহসভাপতি ছিলেন। গত সর্বভারতীয় সম্মেলন থেকে তিনি ওয়ার্কিং কমিটির সদস্য হন। শ্যামল চক্রবর্তী পশ্চিমবঙ্গ CI2 দায়িত্ব নেবার পর প্রয়োজন অনুসারে সংগঠনের কাজের ধারার নানা বিবর্তন হয়েছে। ইতিবাচক সুফল মিলেছে। 118টি গণসংগঠন নিয়ে BPMর উদ্যোগে রাজ্যের সব প্রান্তকে যুক্ত করে আন্দোলন ছড়িয়ে দেওয়ার মঞ্চে স্বাভাবিক ও সর্বজনগ্রাহ্য নেতা ও আহ্বায়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি নদিয়া জেলায় BPMর আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করেছেন। প্রয়াত শ্যামল চক্রবর্তী সাহিত্যানুরাগ যেমন নদীর স্রোতের মতো বক্তৃতায় আসত, তেমনি তার ক্ষুরধার লেখনীতে সমকালীন সমাজের জলচ্ছবি। দেশ যখন জাতপাত ধর্মের নামে হানাহানিতে বিপন্ন, চলছে মেরুকরণের তীব্র হিংসাত্মক প্রচার, তখন তিনি কলম ধরেছেন। তার রচিত 60-70-এর ছাত্র আন্দোলন, কাশ্মীর অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমসাময়িক গবেষক ও পাঠকদের কাছে খুবই সমাদৃত হয়ে আছে। এছাড়াও তিনি অসংখ্য বই পুস্তক রচনা করেন। মার্ক্সীয় প্রগতি সাহিত্য প্রকাশনা সংস্থা, ন্যাশনাল বুক এজেন্সি পরিচালনার দায়িত্ব তিনি সাফল্যের সঙ্গে পালন করেছেন। আধুনিক প্রযুক্তি বিষয়ে কমরেড শ্যামল চক্রবর্তীর আগ্রহ ছিল অপরিসীম। আমাদের ভাবতে হবে তার প্রয়োগে মানবিক মুখ নিয়ে, সংগঠনে সিদ্ধান্ত করতে হবে তার নিরিখে। এই রকম বহুমুখী ভূমিকায় পার্টিতে, প্রশাসনে, শ্রেণী আন্দোলনে, গণ আন্দোলনে তিনি অবদান রেখেছেন। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী নদিয়া জেলা কমিটি তার কন্যা অধ্যাপিকা উষসী চক্রবর্তী ও সকল স্বজনকে গভীর সমবেদনা জানাচ্ছে। একই সঙ্গে তার অসমাপ্ত কাজ সম্পন্ন করার অঙ্গীকার ও তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে। কমরেড শ্যামল চক্রবর্তী, লাল সেলাম। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ। দুনিয়ার মজদুর এক হও, বিপ্লব দীর্ঘজীবী হও। আমি এই শোক প্রস্তাব উত্থাপন করে এখানে উপস্থিত যারা আছেন এবং যারা আমাদের ফেসবুক লাইভ দেখছেন, আমরা সকলের কাছে আবেদন করছি আপনারা উঠে দাঁড়িয়ে শ্যামল চক্রবর্তীর স্মরণে কিছুক্ষণ শোক জ্ঞাপন করুন। বসুন। আমি সংক্ষিপ্ত আরেকটি শোক প্রস্তাব উত্থাপন করছি। আপনারা জানেন যে আমাদের এই কৃষ্ণনগর এলাকারই সন্তান, যেখানে তার রাজনৈতিক কার্যক্রম বিচরণ করেছে, জন্মসূত্রে শান্তিপুরের আমাদের জেলারই প্রয়াত
কাশীকান্ত মৈত্র, তিনি এখানকার বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন এবং আইনজীবী হিসাবে তিনি প্রতিষ্ঠিত ছিলেন। সর্বশেষ তার যে বয়স, গতকাল তিনি প্রয়াত হয়েছেন 95 বছর। কিন্তু বিগত 1 বছরের মধ্যে তিনি আমাদের জেলায় একটি আলোচনা সভায় এসেছিলেন শান্তিপুরে। সেখানে দাঁড়িয়ে তিনি ধর্মনিরপেক্ষতার সামনে যে বিপদ, গণতন্ত্রের সামনে যে বিপদ, সেই বিপদ সম্পর্কে তার বক্তব্য তুলে ধরেছিলেন। আমরা এখানে যারা সমবেত হয়েছি, আমরা প্রয়াত কাশীকান্ত মৈত্রের স্মরণে অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করার জন্য আবেদন করছি। বসুন কমরেড। এখন আমাদের নির্ধারিত আছে, আমরা ইতিমধ্যে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবগত করেছি সকলকে। শ্যামল চক্রবর্তীর সাথে দীর্ঘদিন রাজ্য কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে কাজ করেছেন, কাজ থেকে দেখেছেন। আমাদের রাজ্যেরও ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলনে অবদান রাখছেন কমরেড মৃদুল দে। তিনি এখানে বক্তব্য রাখবেন। আমি কমরেড মৃদুল দেকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। কমরেড সভাপতি, আমাদের পার্টির নেতৃবৃন্দ এবং কমরেড শ্যামল চক্রবর্তীর 60 বছরের রাজনৈতিক জীবন। রাজনৈতিক জীবনটা বড় কথা নয়, সক্রিয় অংশগ্রহণ এবং নেতৃত্ব দান এবং ছাত্র আন্দোলন থেকে ট্রেড ইউনিয়ন আন্দোলন শেষ পর্যন্ত একটানা সক্রিয়ভাবে এই নেতৃত্ব যোগ্যতার সঙ্গে তিনি দিয়ে গেছেন। পাঁচ দশকের বেশি সময় ধরে, প্রায় 55 বছর আমাদের একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছে এবং এই সময়ের মধ্যে আপনারা দেখেছেন রিপোর্টে, শোক প্রস্তাবে বিরাট ঘটনাবহুল জীবনের মধ্য দিয়ে গেছেন। আর 30 বছর ধরে আমার প্রতিবেশীও ছিলেন। আরও ঘনিষ্ঠভাবে তাকে এবং তার পরিবারের সকলকে আমাদের চিনি। এবং তিনি ট্রেড ইউনিয়ন আন্দোলন, ছাত্র আন্দোলনের বাইরেও তার একটা জগৎ ছিল। সেটা গল্প, উপন্যাস, সাহিত্য, কবিতা, সংস্কৃতি, নাটক। এমন অনেক সময় হয়েছে যে একটু আসি বলে হয়তো কোনো নাটক দেখতে গেলাম, গিয়ে দেখি কমরেড শ্যামল চক্রবর্তী এক কোণে বসে আছেন, তিনিও নাটক দেখতে এসেছেন। এরকম অনেকগুলো সময়ে হয়েছে। এবং ট্রেড ইউনিয়নের মধ্যে তিনি একটা সাংস্কৃতিক শক্তিশালী টিম করতে চেয়েছিলেন। কিছুটা হয়েছে বিচ্ছিন্নভাবে, সামগ্রিক আকার নিতে না পারলেও আমাদের পার্টির যে সাংস্কৃতিক ফ্রন্টের দলিল সম্প্রতি প্রকাশিত হয়েছে, তাতে প্রত্যেকটা গণফ্রন্টের, বিশেষত ট্রেড ইউনিয়ন এবং কৃষকদের, তাদের সাংস্কৃতিক টিম সাংস্কৃতিক আন্দোলনের লড়াই পরিচালনার জন্য নির্দেশ দিয়েছে।
এই কাজ কার্য করার মধ্য দিয়ে আমরা কমরেড শ্যামল চক্রবর্তীর স্মৃতির প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শন করতে পারি। তবে একটা কথা না বললেই নয় যে তিনি স্বাস্থ্য সচেতন সেভাবে ছিলেন এবং বারবার অসুস্থতার মধ্যে পড়তে হয়েছে তার জন্য। বিদেশও চিকিৎসা, কেরালায় চিকিৎসা, তাহলে আরও বেশি অনেক অবদান রাখতে পারবে। এখান থেকেও একটা আমাদের শিক্ষা যে আমাদের মানুষের জন্য প্রাণপাত করতে হবে, কিন্তু স্বাস্থ্য সচেতন থাকতে হবে। এই কারণে পার্টির কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে পার্টির যে শিক্ষা হবে তার সঙ্গে শারীরিক চর্চাও করতে হবে, এটাও পার্টি শিক্ষার অঙ্গ। এই কারণে এটাও এ প্রসঙ্গে বলে রাখি। আমরা একটা ভয়ঙ্কর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি সারা পৃথিবীতে, ব্যাখ্যা করার প্রয়োজন নেই। 24শে মার্চ যেদিন প্রথম সারা দেশে লকডাউন হলো, 4 ঘন্টার নোটিশে জারি করে দিলেন, সেদিন করোনায় মৃত্যু সংখ্যা ছিল 10, আক্রান্তের সংখ্যা ছিল 564। আর এই লকডাউন ঘোষণার সময় প্রধানমন্ত্রী বলেছিলেন মহাভারতের যুদ্ধ হয়েছে 18 দিনে সম্পন্ন হয়েছে, আমরা 21 দিনের লকডাউনে এই করোনা ভাইরাসকে প্রতিহত করব। কীভাবে করবেন তার কোনো দিশা সেই থেকে আজ পর্যন্ত নেই। আজকে মৃত্যু সংখ্যা ভারতবর্ষে 35 লক্ষ, 10 থেকে 35 লক্ষ 24শে মার্চ থেকে 30শে অগস্টের মধ্যে। আর আক্রান্তের সংখ্যা এটা 68,000। যে হারে প্রতিদিনের রেকর্ড ভাঙছে, খুব দেরি নেই এটা লক্ষাধিক পৌঁছবে। যদি ঠিকমতো পরীক্ষা হতো তাহলে এই আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে যায়, মৃত্যুর সংখ্যাও বেড়ে যায়। এবং সরকার ছাড়া কেউ কোনো কিছু বলতে পারবে না কত আক্রান্ত, কত পরীক্ষা হচ্ছে, কত মৃত্যু। কেন্দ্রেও তাই, এখানেও তাই। যেটা বিশেষজ্ঞদের কাজ সেটা সরকারের রাজনৈতিক প্রতিনিধি তারাই করছেন। আর যে কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে গোটা দেশে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা, জনস্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করা, সেটা নয়া উদারীকরণের নীতির ফলে ভেঙে চুরমার করে দিয়েছে বলে সবচেয়ে উন্নত দেশগুলোতে পৃথিবীর তাদের এখানে সংক্রমণটা সবচেয়ে বেশি। আর আমাদেরও সেই নীতির অনুগামী, ফলে এখানেও আমাদের তার মূল্য দিতে হচ্ছে। এই নীতির কি পরিবর্তন করার কোনো ইঙ্গিত 24শে মার্চ থেকে 30শে অগাস্ট পর্যন্ত নেই। 1% কম মোট জাতীয় উৎপাদনের মাত্র ব্যয় হয় চিকিৎসার জন্য। কোনো কোনো দেশে 5% আছে, আমরা অতটা চাইছি না, 3% অন্তত 3 গুণ হোক। তাহলে ব্যাপকভাবে 135 কোটি মানুষের যদি প্রাথমিক সাক্ষরতা ব্যবস্থা হয় তাহলে মানুষ তো উপকৃত হয়। সমস্ত বেসরকারি হাতে ছেড়ে দেওয়া হয়েছে। বিভিন্ন সমীক্ষা অনুসারে প্রতি বছর 5 কোটি মানুষ শুধু চিকিৎসার জন্য তাদের সম্পত্তি, তাদের আয় হারিয়ে তারা গরিবে পরিণত হচ্ছেন। এই অবস্থা চলতে থাকছে বলে একদিকে গোটা করোনা ভাইরাসের
উৎস, তার ব্যাপ্তি, ভবিষ্যতে তার সংক্রমণ, তার ভবিষ্যৎ বিপদ, এটা নিয়ে যত আলোচনা বিতর্ক হচ্ছে তার মূলে আছে যেভাবে দেখা উচিত গোটা প্রকৃতিকে রক্ষা করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য, সেটা 400 বছরের পুঁজিবাদের ইতিহাসে বারংবার অবলিত হয়েছে। ধ্বংস হয়েছে মানুষ, ধ্বংস হয়েছে মানুষের জীবন জীবিকা, ধ্বংস হয়েছে প্রকৃতি, মূল্য দিতে হচ্ছে মানুষকে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। আমরা কমিউনিস্টরা, বামপন্থীরা যখন মানুষ কথাটা বলি, এই মানুষের মধ্যে শোষিত, নিপীড়িত, পীড়িত, নির্যাতিত মানুষের কথাই বলি। ওপর অংশের ধনী লুটেরা, পুঁজিপতি কিংবা তাদের বাহক সমাজ বিরোধী, সমাজের আবর্জনা, এদের আমরা মানুষের মধ্যে ধরি না। আমরা মনে করি এরা মানুষের শত্রু, গোটা সমাজের শত্রু, গোটা রাষ্ট্রের শত্রু, গোটা মানব সভ্যতার শত্রু। আমাদের মানুষের সংজ্ঞাটা তাই পৃথক। এমনকি কোনো বুর্জোয়া রাজনৈতিক দলের সংজ্ঞায় মানুষ বলতে কুখ্যাত ব্যক্তি থেকে, শোষক থেকে, অভুক্ত ক্ষুধার্ত মানুষ সকলকে বোঝায়। আমাদের সঙ্গে মৌলিক পার্থক্য এখানে। আমরা বলি, সবসময় বলে আসছি, এই শোষিত, নিপীড়িত, উৎপীড়িত, নির্যাতিত মানুষকে ঐক্যবদ্ধ করো, অন্যায়ের প্রতিবাদের জন্য, প্রতিরোধের জন্য, এই ব্যবস্থা পাল্টানোর জন্য, সেটা দেশে হোক আর বিদেশে হোক। আমরা বলি তো এটাই তো সর্বশ্রেষ্ঠ জাতীয়তাবাদ, সর্বশ্রেষ্ঠ মানবতাবাদ, এটাই তো সর্বশ্রেষ্ঠ আন্তর্জাতিকতাবাদ। অন্য কোনো ভিত্তিকে বিবেচনা করাটা ধনী আর ধনীদের দ্বারা শোষিত মানুষের বাইরে অন্য কোনো ভিত্তিকে বিবেচনা করার অর্থ হচ্ছে জনগণের এই মানুষের চরম শত্রুতা করা। এই দিয়ে রাজনৈতিক ক্ষেত্রে, সামাজিক বা অর্থনৈতিক বা সাংস্কৃতিক ক্ষেত্রে কে মানুষের পক্ষে, কে মানুষের বিরুদ্ধে, এটাই আমাদের বিচারের জন্য আবেদন জানায় বারবার মানুষের কাছে। এটা আজকে না, এটা বহু বছর ধরে, এটা মার্ক্সের জন্মের পর থেকে বা তার সৃষ্টির পর থেকে না, তার আগে থেকে মানুষ এটা বিবেচনা করছেন, মনীষীরা বিবেচনা করছেন। এই কারণে অন্য ভিত্তিগুলো ব্যবহৃত হচ্ছে, আজকে না। 5000 6000 বছর আগে মানব সভ্যতার উন্মেষের সময় থেকে আজ পর্যন্ত এটা ঢাল হিসাবে ব্যবহৃত হচ্ছে ধর্ম। সেই জন্য ধর্মের ভিত্তিতে মানুষ এক হওয়া, এটা অতীতকাল থেকে চলে আসছে। এখন 200 বছরের ব্রিটিশ শাসন এটাকে ব্যবহার করেছে দুই সম্প্রদায়ের মধ্যে, দুই ধর্মীয় সম্প্রদায় কিংবা জাত কিংবা অন্যান্য বিবিধের মধ্যে তারা সংঘর্ষে লিপ্ত থাকুক। যারা এই সংঘর্ষ করবে তাদের সহায়তা করেছে, আর যারা এই কাজটার জন্য সহায়তা করেছে ব্রিটিশ সাম্রাজ্যবাদ। তা আমাদের সঙ্গে মৌলিক পার্থক্য রয়ে গেছে। যেখানে সমস্ত মানুষের ঐক্য ঢুকে চায়, ওরা চাইছে এটা বিভক্ত করতে। এবং এটা মার্ক্সের অনেক আগে যারা এই কথাগুলো বলেছিলেন, মানুষের কথা, তাদের কতজনকে শেষ করা হয়েছে। সক্রেটিস থেকে শুরু করে ব্রুনোর পর থেকে পর্যন্ত সামান্যতম বিজ্ঞান চেতনা যাদের আছে তাদের ধ্বংস করা হয়েছে। এমনকি অতীতে প্রাচীন সমাজে যখন রামায়ণ মহাভারতের মধ্য দিয়ে, এটা একটা মহাকাব্য, মনুস্মৃতিকে জোর করে সমাজের উপর মহিলাদের বিরুদ্ধে, দলিতদের বিরুদ্ধে, গরিব মানুষের বিরুদ্ধে চাপানো হচ্ছে।
ব্রাহ্মণ্যবাদকে শাসক গোষ্ঠীর হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে, তখন থেকে লোকায়ত দর্শন, লোকায়তরা মানুষের কথা প্রচার করেছেন যে মানুষ তার নিজের এখানে লড়াইয়ের ভেতর দিয়ে স্বর্গ তৈরি করতে গিয়ে তাদের লোকায়ত অনেকের শাস্তি হয়েছে, অনেকে নির্মূল করা হয়েছে, তাদের কাহিনী, তাদের শ্রুতিকথাকে ধ্বংস করা হয়েছে। প্রাচীন যুগ থেকে চললেও 19বিংশ শতাব্দীর মাঝামাঝি আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, যিনি দাসপ্রথার অবসান ঘটিয়েছিলেন, যাকে কার্ল মার্কস এজন্য অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন, তিনি বলেছিলেন যে প্রতিবাদ না করা, অন্যায়ের প্রতিবাদ না করাই তো সর্বশ্রেষ্ঠ পাপ। এভাবে মানুষের কথা বলেছিলেন, তাকে খুন হতে হয়েছিল। তিনি হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট থাকা অবস্থায় খুন হয়ে যান। রবীন্দ্রনাথ তাঁর তপতিতে লিখেছেন, পাপকে ঠেকানোর জন্য কিছু করাটাই তো, না করাটাই তো পাপ, করতে না পারে। যারা ঠেকানোর জন্য কিছু করছে না, বরং উল্টোটা করছে, তারা তো শত্রু হিসাবে। আমাদের কাজ শত্রু শিবিরে ঠেলে না দিয়ে এই ব্যাপক সংখ্যক গরিবংশের মানুষকে, যাদের বিভ্রান্তি ধর্ম দিয়ে, জাত দিয়ে, বর্ণ দিয়ে, চামড়া দিয়ে বিভিন্নভাবে ভাগ করার চেষ্টা করছে, এদের আমাদের যে মূল স্লোগান, এটাকে ঐক্যবদ্ধ করা, এই কাজ যত বেশি করতে পারবে, মধ্য দিয়ে আমরা যারা আমাদের বিগত হয়েছে কমরেড শ্যামল চক্রবর্তী, তাদের প্রতি শ্রেষ্ঠ সম্মান জানাতে পারে। মনীষীরা অনেকেই করেছেন। 200 বছর উদযাপিত হচ্ছে বিদ্যাসাগরের, অক্ষয় কুমার দাসের, ফ্রেডেরিক অ্যাঙ্গেলসের এবছর, 2 বছর আগে মার্কসের শতবর্ষ হয়েছে, 200 বর্ষ হয়েছে। তারা সবাই এই কাজটাই করে গেছেন মানুষের পক্ষে। তার জন্য নির্যাতন বিদ্যাসাগরকে কম সইতে হয়নি, অক্ষয় কুমার দাসকে কম সইতে হয়নি, রামমোহনকে কম সইতে হয়নি, মাইকেলকে কম সইতে হয়নি, রবীন্দ্রনাথকে কম নির্যাতন সইতে। আর কার্ল মার্কস তো নিজের দেশ থেকে বিতাড়িত, সারা জীবন ধরে পলাতক অবস্থায় থাকতে হয়েছে। কেন? কী অপরাধ? যে মানুষের কথা বলছি, সে মানুষের পক্ষে দাঁড়িয়ে মনীষীরা, পয়গম্বররা, অনেক ধর্মযাজকরা, অনেক ব্যক্তি অনেক কথা বলেছেন। মার্কস বলেছেন, শুধু এটা বর্ণনা করলে হবে না, এই দুনিয়াটাকে পরিবর্তন করতে হবে মানুষের জন্য। পথ দেখিয়েছেন কীভাবে পরিবর্তন করতে হবে, এটাই মার্কসবাদ। সেই মার্কসবাদের আদর্শে বিশ্বাসী হয়েছে আমরা সকলেই। শ্যামল চক্রবর্তী সেইভাবে এসেছেন, ছোটোবেলা থেকে মানুষের জন্য জীবন উৎসর্গ করতে হবে, এবং 60 বছরের রাজনৈতিক জীবনে সেটা করেছেন। এটাই একটা সেরা অবদান। আমাদের এখানে বিবেকানন্দ এদেশে জন্মেছেন, ধার্মিক ছিলেন নিঃসন্দেহে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তা আপনি কী ধরনের ধর্মে বিশ্বাস করেন? তিনি বলেছিলেন, মানুষের জন্য যে কাজ করে এটাই হচ্ছে তার সেরা ধর্ম, আমারও সেটা সেরা ধর্ম। এবং তিনি ভূপেন দত্ত, তাঁর ছোট ভাই, তাঁর বইতে আছে, বারে বারে বলেছেন বিভিন্ন জায়গায়, সমাজতন্ত্র যদি মানুষের খিদে মেটাতে পারে, আমি সমাজতন্ত্রের ভক্ত, আমি সেই হিসেবে সমাজতন্ত্রী। সেই ধর্ম তো করছে না এখনকার সময়ে, যারা ধর্মের ব্যবসা করছে, ধর্মের খেলা খেলছে, মানুষের মানুষে ভাগ করছে, এক ধর্মকে অন্যকে খুন করছে, এটা অঙ্গ হয়ে গেছে বর্তমান সময়ে। কখন? যখন গোটা পৃথিবী ধুঁকছে
সংকটে ধুঁকছে, মানুষের কোনো সমাধান দিতে পারছেন না। আরও বেশি মানুষ অসহায় হয়ে পড়ছে, দুর্দশার মধ্যে পড়ছে। এই অবস্থার মধ্যে আরও বেশি করে তারা এই উন্মাদনা তৈরি করছেন, ধর্মীয় উন্মাদনা, ধর্মীয় বিষ, গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে। আধুনিক যুগে মঙ্গল গ্রহ জয় করতে চলেছে, ভারতও পাঠাচ্ছে। আর এই সময়ে ধর্মবিদ্বেষকে, হানাহানিকে উৎসাহিত করছে গোটা মিডিয়া, আধুনিক মিডিয়া। এবং একটা ফ্যাসিস্ট প্রবণতা, ফ্যাসিস্ট অভিযান গোটা পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে। ফলে যে উদারনৈতিক একটা মনোভাব ছিল, তারা সকলে কমিউনিস্ট, তারা সকলে বামপন্থী না, তারা সকলে গণতান্ত্রিক নয়, কিন্তু তারা উদারনৈতিক। সে সবাই বলুক, সমালোচনা করুক, তার মধ্যে তো একটা কিছু এরা যারা করছেন, এদেরও দুর্দশা ঘনিয়ে এসেছে, এরা থাকতে পারবে। ধর্মের ক্ষেত্রেও যারা মনে করছেন উদারনৈতিক, আমি আমার ধর্ম পালন করছি, অন্যের ধর্মে আঘাত করতে যাব কেন? ধর্মের উপর আঘাত দরকার নেই, আমি আমার ধর্ম পালন করব। তাদের উপর একটা হুঁশিয়ারি তৈরি হচ্ছে, ধীরে ধীরে সেটা ঘনিয়ে আসছে, করাল গ্রাসে তাদের নিমজ্জিত করা হচ্ছে। আপনি আর উদারনৈতিক ধার্মিক হতে থাকতে পারবেন না। আপনাকে হিন্দুত্বের দরজা তৈরি করতে হবে, তাড়াতে হবে, সাম্প্রদায়িকের বিষ ছড়াতে হবে। তা না হলে আপনিও শনাক্ত হবেন হিন্দুত্ববাদের বিরুদ্ধে বলে, আপনারও সায়স্তা আছে। এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা বাস করছি। এর বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করছেন অনেকে। অতীতে প্রাণ দিয়েছেন, প্রাচীন সমাজে প্রাণ দিয়েছেন, গোটা ইতিহাসের পর্বে প্রাণ দিয়েছেন। আমাদের ইতিহাস বইতে তার লেখা না হলেও ইতিহাস মুছে যায়নি, এখনও সেই লড়াই চলছে সমাজের অভ্যন্তরে, প্রত্যেক মানুষের মধ্যে আছে। আমাদের কাজ সেই অংশের মানুষের কাছে পৌঁছানো, যাদের চেতনার মানটা অনেক উন্নত করা, যারা তারা বুঝতে পারছেন শত্রুর খেলা, শত্রুর বেশ, শত্রুর ধ্বংসযজ্ঞ, গোটা পৃথিবীকে ধ্বংস করা, আমার দেশকে ধ্বংস করা, এটাই কাজ। কত বেশি মানুষের কাছে গিয়ে চেতনাকে আমরা সমৃদ্ধ করতে পারি, এর মধ্য দিয়ে কংগ্রেস শ্যামল চক্রবর্তীর স্মৃতির প্রতি আমরা যথেষ্ট সম্মান দিতে পারি। এই যে একটা বিপরীত দর্শন, এটা আমাদের মতো যারা মানুষের জন্য কাজ করা, আত্মোৎসর্গ করা, যতটা পারে সাহায্য করা, সকলের পক্ষে সর্বস্ব উজাড় করে দিয়ে সম্ভব নাও হতে পারে, যেমন স্বাধীনতা সংগ্রামে হয়েছে। এটা যেমন একটা দর্শন, তার বিকল্প দর্শন হচ্ছে আমাদের দেশের বুর্জোয়া রাজনৈতিক দলগুলো, পৃথিবীর বুর্জোয়া রাজনৈতিক দলগুলো। তাদের এটা ছাড়া অন্য কোনো হাতিয়ার নেই, যেখানে মানুষের সুখ, মানুষের সমস্ত আনন্দকে কেড়ে নিয়ে তার শোষণ, নির্যাতন চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। আরও বেশি, আরও বেশি, আরও ভবিষ্যতের দিকে যাচ্ছে। কারণ পুঁজিবাদ 400 বছরে আর কিছু দেওয়ার নেই তার। এটা কবে লেনিন বলে গেছেন, বিংশ শতাব্দীর শুরুতে। পুঁজিবাদ হতে হতে বড়জোর সাম্রাজ্যবাদ পর্যন্ত যেতে পারে, সাম্রাজ্যতে উঠে গেছে, আর পুঁজিবাদের বিকাশের কোনো জায়গা নেই, এটা ধ্বংসের জায়গা। এই ধ্বংস থেকে রক্ষা করার জন্য বিংশ শতাব্দী জুড়ে তারা অনেক কিছু করেছে। তার মধ্য দিয়ে সোভিয়েত ইউনিয়ন হয়েছে, চীন সহ 14টি দেশ সমাজবাদ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদের পরাজয়ের মধ্য দিয়ে এটা সাম্রাজ্যবাদের বিরুদ্ধেই যায়। এটাই তো পুঁজিবাদের চেহারা, সাম্রাজ্যবাদ। এটাই তো পুঁজিবাদের চেহারা, ফ্যাসিবাদ। এটাই তো পুঁজিবাদের চেহারা দুটো বিশ্বযুদ্ধে, যেখানে কোটি কোটি লাখ লোক নিহত হয়েছে। এই পরাজয়ে প্রধান ভূমিকা যে সমাজতন্ত্র নিয়েছিল সোভিয়েত ইউনিয়ন, তার ফলে ভারত সহ গোটা দুনিয়ার পরাধীন দেশগুলো স্বাধীন হয়। সেই জন্য ভারতের স্বাধীনতা সংগ্রামের যেমন ঐতিহ্য আছে, বিশ্ব পরিস্থিতির পরিবর্তন, ফ্যাসিবাদের পরাজয় এবং তাতে বিরাট 2,60,00,000 মানুষের মৃত্যুর বিনিময়ে ফ্যাসিবাদকে পরাস্ত করা সোভিয়েত ইউনিয়নের প্রতি আমরা সেই জন্যই সম্মান জানাই।
তার বিপর্যয় হয়েছে। সমাজতন্ত্র পরিচালনার বিপর্যয়, সমাজতন্ত্র নীতির বিপর্যয়। এই জন্য সমাজতন্ত্রের শক্তিটা এখনো পর্যন্ত পৃথিবী দাঁড়িয়েছে। এখন সারা পৃথিবীতে পুঁজিবাদের বড় বড় দার্শনিক, বড় বড় লেখক, অর্থনীতিবিদ মার্কসের বইয়ের পাতা উল্টাচ্ছে কী করে এখান থেকে আমরা একটু বাঁচতে পারি। মাস দেখেন তোমাদের বাঁচার কোনো উপায় নেই, তোমাদের মৃত্যু ঘণ্টা অনেক আগেই ঘোষিত হয়ে গেছে। শুধু শ্রমিক শ্রেণীর, নিপীড়িত শোষিত মানুষের সংগঠন, রাজনীতিতে প্রস্তুত হওয়ার শুধু বাকি। সেই প্রস্তুতির কাজে করার জন্যই শ্যামল চক্রবর্তী অবদান রেখেছেন 60 বছর ধরে। আমাদের সে কাজ চালিয়ে গিয়ে নিরলসভাবে আমরা সম্মান জানাতে পারি শ্যামল চক্রবর্তী। আমাদের দেশে এটা 95 বছর আগে আরএসএস যখন তৈরি হয় তখনই বলেছিল আমাদের মূল শত্রু গোটা দেশের পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ, শোষণকারী শাসক শ্রেণী এরা, আর এদের হচ্ছে মুসলমান, খ্রিস্টান আর কমিউনিস্টরা। কেন কমিউনিস্টরা? কারণ তারা এই মানুষগুলোকে ঐক্যের কথা বলছে। তাহলে তো পুঁজিবাদের বিরুদ্ধে ধ্বংসকারী কমিউনিস্টরা শত্রু। 25 সালে লিখিত বক্তব্য, তাদের ঘোষিত বক্তব্য, এটা মোদির আবিষ্কার না, অমিত শাহর আবিষ্কার না, মোহন ভাগবতের আবিষ্কার না। 85 সালের, 1925 সালের সেটাই এরা কার্যকর করছে। কোন ধারায়? যে ধারায় মুসোলিনি ধ্বংস করেছে ফ্যাসিবাদ দিয়ে, যে ধারায় ধ্বংস করেছে হিটলার, কোটি কোটি মানুষকে হত্যা করেছে, সেই রাস্তা, সেই দর্শনের রাস্তা এক জায়গায় মিলিত হয়েছে। এদের ফ্যাসিবাদী দর্শন, হিটলার মুসোলিনির ফ্যাসিবাদী দর্শন, সেটা ভারতে 6 বছর ধরে কার্যকর করার চেষ্টা করছে। বিশেষত 1 বছরের উপর যখন এরা সরকার এসছে, আরও বেশি করে দ্রুত গতিতে এই জায়গাটা একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র, পাকিস্তান যেমন ইসলামিক রাষ্ট্র, আমরা তার বিরুদ্ধে, ধর্মের ভিত্তিতে রাষ্ট্রের আমরা ঘোরতর বিরুদ্ধে। পাকিস্তানের মানুষ তার বিরুদ্ধে লড়াই করছে, আমরা তাদের পাশে আছি। এখানেও আমরা এদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াইয়ের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। আমাদের পাশে আজকে খুঁজছে সকলে, যারা ফ্যাসিবাদকে পরাস্ত করতে চায়, সকলে আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। শুধু বামপন্থী না, বামপন্থীরা আসছে। এরা বিশ্বাস করছে এরা একমাত্র পারে, কারণ তারা জানে তাদের দুর্দুল্যমানতা। ভোটের জন্য তাদের আপোষ করতে হয় সাম্প্রদায়িকতার সঙ্গে, ভোটের জন্য জাতপাতের খেলা খেলতে হয়, অনেক কিছু করতে হয়। একমাত্র কমিউনিস্ট এবং বামপন্থীরা এই কাজটা করেন না বলে তারা হচ্ছেন। এটা ভালো যে তারা ধর্মনিরপেক্ষ ধ্বংস করা, গণতন্ত্রকে ধ্বংস করা, একটা ফ্যাসিস্ট সুলভ রাষ্ট্র প্রতিষ্ঠা করা, হিংসায় ডুবিয়ে দেওয়া, পুঁজিপতি সাম্রাজ্যবাদীদের স্বর্গ তৈরি করা, এর বিরুদ্ধে যারা আসছেন আমরা বলছি সকলকে স্বাগত। আপনি যে মতের হন, যে পথের হন, সেটা বলিয়ে গিয়ে এই শক্তিকে পরাস্ত করুন। এটাই বর্তমান আমাদের একটা কৌশলগত লাইন হিসেবে নিয়েছি, যে কৌশলগত লাইনের মধ্যে কুৎসিত ভাষায় যে কৌশল, সেই কৌশল নয়, একে পরাস্ত করার জন্য কত কৌশল। এর লড়াইয়ের ভেতর দিয়ে পরিচয় হবে কারা পরীক্ষা দেবে, কারা এই লড়াইয়ে মেরুদণ্ড সোজা রাখতে পারবে, কারা পারবে না। জানে কমিউনিস্টরা পারবে না। 2-1 ছিটকে আজকে এখানে বিক্ষিপ্ত হতে পারে, এটা বড় কথা নয়। মূল স্রোতটা আমাদের লড়াই, এই লড়াইটা বজায় আছে, এটা থাকবে, আমরা এটা বহন করে নিয়ে যাব। এরা কি শখ হিসেবে বলে করছে যে আমরা একটু ধর্মকে বিশ্বাস করি, আমরা একটু হিন্দু ধর্মের বেশি চাই, এই বলে? এরা হচ্ছে ধর্মের বিরুদ্ধে, এরা এটাকে ঢাল, পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ। তাদের এই সংকটের মুহূর্তে তাদের রক্ষা করার জন্য, তাদের প্রতিনিধি হয়ে কাজ করার জন্য ঢাল হিসাবে যেগুলো ব্যবহার করতে হয়, তার মধ্যে একটা ধর্ম, একটা জাত, একটা লিঙ্গ, মহিলাদের বিরুদ্ধে, আর একটা হচ্ছে গরিব সমস্ত শ্রমজীবী মানুষের বিরুদ্ধে। ফলে এটা কোনো রাজনৈতিক দর্শন না, এটা কোনো ধর্মীয় দর্শন না, এটা ফ্যাসিস্ট দর্শন।
এর বাইরে আর কোনো এদের উদ্দেশ্য নেই। এখন একটা কথা চালু হয়েছে বিদেশে এবং আমাদের দেশে এই সাম্প্রতিক সময়, যে আগে একটা স্বাভাবিক অবস্থা ছিল, এখন একটা নতুন স্বাভাবিক অবস্থা। এই নতুন স্বাভাবিক অবস্থার সঙ্গে সহবাস করুন, একে মানিয়ে চলুন। অনেক হিতোপদেশ দিচ্ছেন, মানিয়ে চলুন। নিউ নর্মাল, নতুন স্বাভাবিক অবস্থা। কোন নতুন স্বাভাবিক অবস্থা? করোনা ভাইরাস হওয়ার আগে কি স্বাভাবিক অবস্থা বলি আমরা এটাকে? 2020 সালের আন্তর্জাতিক সংস্থা অক্সফামের রিপোর্ট অনুসারে পৃথিবীর 2115 জন লোকের যা সম্পত্তি, গোটা পৃথিবীর 60 ভাগ লোকের সম্পত্তির চেয়ে সেটা বেশি। এই 2165 এরা হচ্ছে গোটা পৃথিবীর হত্যা করতে। এদের রাজনৈতিক দল ট্রাম্পের পার্টি, এদের পার্টিও যে জনসনের পার্টি ব্রিটেনে, এদের পার্টি বিজেপির পার্টি, এদের পার্টি ব্রাজিলে বোলসোনারোর পার্টি। তাহলে এই যে বর্তমান সময়ে বেশি করে আলোচনা হচ্ছে অসাম্যের বিষয়, অসাম্য বাড়ছে। এই সময়ের মধ্যে প্রথম 3 মাসে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পরে এদের সম্পত্তি বহুগুণ বেড়ে গেছে। যারা লক্ষ লক্ষ কোটি টাকা বা ডলারের সম্পত্তির মালিক তাদের, আর মানুষের ভয়াবহ অবস্থা হচ্ছে সমস্ত দিক থেকে, জীবন, জীবিকা, তাদের পরিবার, তাদের স্বাস্থ্য, তাদের চিকিৎসা, তাদের বেঁচে থাকার উপায়, সমস্ত ক্রমশ নিচে ধ্বংসের দিকে যাচ্ছে। এই যে ক্রমশ বাড়ছে অসাম্য, একদিকে মুষ্টিমেয় তো আরও মুষ্টিমেয় হচ্ছে, একদিকে এই দলে কোটি কোটি মানুষের দলে 80-90 ভাগ মানুষের দলে অসংখ্য মানুষ দিচ্ছে। এইটাকে এটা ঘুরিয়ে দিচ্ছে গোটা মিডিয়া। কোনো মিডিয়া দেখবেন এই মানুষের কথা কিছু থাকে, এক লাইনে থাকে দাঁতের মলমের বিজ্ঞাপন, পাশে দুটো কথা থাকে গরিব মানুষের কথা, কী করে তারা জীবন জ্বালন করছে, তাদের মৃত্যু হয়েছে, এক একটা পরিবারের কথা কোনো কিছু স্থান পাচ্ছে না, আর ধনীদের কথাগুলো স্থান পাচ্ছে। গোটা মিডিয়া জগৎ কর্পোরেট এইভাবে সাজিয়ে নিয়েছে। চলছে সাংস্কৃতিক আগ্রাসন, 5 লক্ষ কোটি টাকার বিনোদন শিল্প গোটা পৃথিবীতে চলছে, অথচ হাজার হাজার লক্ষ লক্ষ কয়েক কোটি পরিযায়ী শ্রমিক 35 ডিগ্রি 40 ডিগ্রি রোদের মধ্যে তারা 1000 মাইল হেঁটে রাস্তার মধ্যে লুটিয়ে পড়ছেন। কোথায় তার ব্যবস্থা? কে দেখবে আমরা ছাড়া? এটা হচ্ছে শোষণের রূপ। এটা কি নিউ নর্মাল? এটা কি নতুন স্বাভাবিক অবস্থা? প্রতি 5 জনে যারা মাস মাইনে পায় তাদের প্রতি 5 জনের একজনের চাকরি চলে গেছে 5 মাসে। 12 কোটি লোকের কাজ শেষ, তারা ফিরে পাবেন। আর এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে প্রতিবাদ যাতে না হতে পারে, এই জন্য উত্তরপ্রদেশে 38টি শ্রম আইন, শ্রমিকদের অধিকারের আইন সব বাতিল করে দিয়েছে। সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্পে 74 ভাগ বিদেশিরা এসে লুট করে নিয়ে যেতে পারবে। এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বিদেশ থেকে এসে লুট করে নিয়ে যাচ্ছে, তার জন্য কোনো ট্যাক্স দিতে হয় না। আমাদের আদানি আম্বানি সব কয়েকজন যারা আছে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, তাদের কোনো সম্পত্তি কর নেই। 1% বাড়ালে গোটা বাসেই দেওয়া যায় স্বাস্থ্য ব্যবস্থায়, সবাইকে রেশন দেওয়া যায়, অভুক্ত কেউ থাকতে হয় না, সবাই শিক্ষার ব্যবস্থা করা যায়। তাদের উত্তরাধিকার ট্যাক্স নেই। লক্ষ লক্ষ কোটি টাকা সম্পত্তির মালিক সে যখন থাকছে না, সে যখন চলে যাচ্ছে, তার যখন সন্তান সন্ততিরা পাচ্ছে, অন্য কাউকে দিচ্ছে, একটা ট্যাক্স তো মানুষকে দিতে হয়। আমার জমি বিক্রি করলে, জমি যদি দান করি, যাই করি না কেন ট্যাক্স দিতে হয়। ওদের উত্তরাধিকার ট্যাক্স দিন, 1% ট্যাক্স ঠিক তাতে ভরিয়ে দেওয়া যায়। কে কথাগুলো বলবে? বামপন্থীরা ছাড়া, কমিউনিস্টরা ছাড়া।
সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্প এখন তুলে দিচ্ছে বেসরকারি হাতে। প্রতিদিন আপনারা দেখেন না, বৃষ্টিতে বন্যা দিয়ে যাচ্ছে। তার খনিজ সম্পদ করে না, কারণ ওরা করছে কি 500 বছর, 1000 বছর, 5000 বছর আমরা থাকবো আমাদের দেশটা। আমি হয়তো সরকার আছি, কালকে নেই, কিন্তু কি করে খনিজ সম্পদটা সদ্ব্যবহার করতে হবে। আর আমাদের এখানে লোহা বাইরে বিলিয়ে দিচ্ছে, কয়লা বিদেশে, ম্যাঙ্গানিজ বাইরে, অ্যালুমিনিয়াম বাইরে, করো আসো লুট করো চলে যাও। আর বলছে এটা আত্মনির্ভরশীলতা, যেটা আত্মসমর্পণ, আত্মজলাঞ্জলি, ভারতকে বিকিয়ে দেওয়া, তার নাম আত্মনির্ভরতা। এই কথাগুলো মানুষের কাছে নিয়ে যাবে আমরা চাই। এর বিরুদ্ধে লড়াই করেছেন দীর্ঘকাল ধরে ট্রেড ইউনিয়ন আন্দোলন, সমস্ত অংশের মানুষ সামচক্রেতে লড়াইয়ের একটা মুখ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। এই লড়াইয়ের ভেতর দিয়ে তার প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারি। আমরা কি চাইছি, কি বিকল্প? আমরা পৃথক কোনো বিকল্প চাইছি না। সংবিধানে যেটা আছে সেটা, সংবিধানের নির্দেশাত্মক নীতিতে আছে সর্বজনীন করো স্বাস্থ্য, সর্বজনীন করো শিক্ষা, সর্বজনীন করো কৃষি ফসলের ক্ষেত্রে সকলের অধিকার। তা আমরা বলেছি এইগুলোকে সর্বজনীন করে কার্যকর করো। তার জন্য কিছু খরচ করতে হবে। সেই দিকে গতি নেই, উল্টোটা হচ্ছে যে সমস্ত সামাজিক সুরক্ষাগুলো ছিল গোটা পৃথিবীতে সেগুলো তুলে নিচ্ছে, এখানে আরও বেশি করে তুলে নিচ্ছে। আর বলছে 20 লক্ষ কোটি টাকা আমরা কোভিড মোকাবিলায় দিলাম প্রধানমন্ত্রী। পৃথিবীতে সব জায়গায় এরকম টাকা বিনিয়োগ হচ্ছে, বরাদ্দ হচ্ছে, সেখানে 80 ভাগ হচ্ছে সরকারি অর্থ বিনিয়োগ হচ্ছে, আর 20 ভাগ প্রাইভেটের। আর আমাদের এখানে উল্টোটা, 90 ভাগ হচ্ছে প্রাইভেটের হাতে ছেড়ে দিয়েছে, ধার দিলাম বা প্রাইভেট, আর 10 ভাগ সরকারি জায়গায় ছিটে ফোটা 135 কোটি লোক। সেই জন্য আমাদের বিকল্প দেশের শিল্প, দেশের কৃষি, দেশের মানুষের স্বাস্থ্য, দেশের মানুষের শিক্ষা, এটাই তো আমাদের সেরা জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদ উদ্বুদ্ধ হয়ে আমরা লড়াই করছি দেশটাকে শক্তিশালী করার জন্য। দেশ শক্তিশালী, কয়েকজন পুঁজিপতি আর বড় বড় যারা সাম্রাজ্যবাদের সঙ্গে আপোষ করে এরা সম্পত্তি করছে, এরা সাম্রাজ্যদের সঙ্গে কোনো বিরোধ নেই, আপোষ করে নিজেরা করছে, এরা ডেকে আনছে। এদের দ্বারা আত্মনির্ভরশীল হয় কখনো? দেশটা বিকিয়ে যাচ্ছে। এই জন্য 1 তারিখে লড়াই হবে। 1 সেপ্টেম্বর যে আমাদের সাম্রাজ্য বিরোধী, তার একটা অংশ হচ্ছে ভারতকে বিকিয়ে দেওয়ার বিরুদ্ধে। আমেরিকান সাম্রাজ্যবাদের কাছে সাম্রাজ্যবাদের পদতলে, ভারতের স্বার্থ বিকিয়ে দেওয়ার বিরুদ্ধে। এই লড়াই আমরা ছাড়া আর কেউ করছে ভারতবর্ষে? কেউ করছে না বলে আমরা করবো না, এটা কখন হতে পারে না। যে বাধা আসুক, যে বিঘ্ন আসুক, যে আক্রমণ আসুক, কংগ্রেসের লাল পতাকা ঢাকার ঊর্ধ্বে তুলে ধরার জন্য, মানুষের এই যন্ত্রণা, এই দুঃখ, এই প্রতিবাদ, এই প্রতিরোধকে তুলে ধরার জন্য, গর্জে ওঠার জন্য আমরা সেই জন্য এই ধরনের স্মরণ সভা, শোক সভাকে পরিণত করতে হবে শক্তিতে, শক্তি বাড়ানোর সংকল্পে। তার মধ্য দিয়ে আমরা সেরা সম্মান তাকে জানাতে পারি। একদিকে অর্থনৈতিক দিকে বিপর্যয়, আরও বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে, গোটা দেশকে ঠেলে দিচ্ছে একটা ঘন অন্ধকারের মধ্য দিয়ে। বাঁচার পথ থাকবে। লোকসভার অধিবেশন, রাজ্যসভা অধিবেশন ডাকা হয়েছে, বহু আইন সংশোধন করে দেওয়া হয়েছে। এখন থেকে অত্যাবশ্যক পণ্য আইন থাকবে না, গণবন্টন ব্যবস্থা তুলে দিচ্ছে, অর্ডিন্যান্স হয়ে গেছে, 1 মিনিটের মধ্যে কাউকে কথা বলতে নিতে পাস হয়ে যাবে। কৃষকদের যেটুকু ছিল ন্যূনতম সহায়ক মূল্য, সেটা তুলে দিচ্ছে। কৃষিতে কর্পোরেট শক্তি বিশাল অঙ্কের টাকা নিয়ে ঢুকতে পারে, জমির সিলিং ছিল এর বেশি রাখতে পারবে না, তুলে দিচ্ছে, কর্পোরেটে ঢুকে নেবে।
কোটি কোটি কৃষক তার সংস্থান পাচ্ছে না, তার উৎখাত হবে। আবার এরা ঢুকলে কোথায় তাদের কাছে কিছু থাকবে না। ফলে খাদ্য সংকট অনিবার্যভাবে যে নীতির জন্য আসছে, যখন প্রযুক্তি বাড়ছে, যখন আমাদের বিরাট একটা শ্রমশক্তি রয়েছে, অকেজো রয়েছে, তাদের কাজে লাগালে, সরকারি বিনিয়োগ বাড়লে কৃষিতে আমরা বিরাট উন্নতি করতে পারতাম, সেটা নয়। আমাদের 9 কোটি টন খাদ্যশস্য মজুদ আছে গোডাউনে। 10 বছর আগে একজন অর্থনীতিবিদ তিনি হিসেব দিয়েছেন যে পরপর যদি বস্তাগুলোকে সাজানো হয়, চাল গমের বস্তা, তাহলে এখান থেকে কয়েক লক্ষ কিলোমিটার দূরে চাঁদ আছে, চাঁদ পর্যন্ত পৌঁছতে পারবে, চাঁদ থেকে ফিরে আসতে পারবে। তখন খাদ্যশস্য উদ্বৃত্ত ছিল 5 কোটি টন, এখন 9 কোটি টন, কয়েকবার যাতায়াত। মানুষ মরছে অভুক্ত। আমরা বলি 6 মাস অন্তত বিনি পয়সা দিয়ে দাও, যাদের আয়কর দিতে হয় না তাদের 7,500 টাকা দাও, তাহলে মানুষ কিছু কিনতে পারবে, তাহলে শিল্পে অন্তত তেজি হবে, শ্রমিকরা কাজ পাবে, কৃষকরা উৎসাহিত হবে কাজের মধ্য দিয়ে। সেদিকে নেই। এটা আমেরিকায় দিচ্ছে, অন্য দেশে দিচ্ছে, আমার এখানে দিচ্ছে না। আমাদের এখানে 9 কোটি খাদ্যশস্য পচে যাচ্ছে, বাইরে বিক্রি করছে। আরেকটা করছে, এটা দিয়ে ঘষের তেল বানাচ্ছে মেশিনে দিয়ে, এই তেল দিয়ে আপনাদের হাতে স্যানিটাইজার বানাচ্ছে, মানুষের খাদ্য দিয়ে স্যানিটাইজার হচ্ছে, ইথানল তৈরি করছে। তোমার জন্য অপরাধ, এর চেয়ে বড় অপরাধ। ফলে যে ক্ষেত্রে যাবে, একটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যখন যাচ্ছে, তখন আমাদের মানুষের প্রতিবাদ যাতে দমন করা যায়, সুপ্রিম কোর্ট ন্যায় বিচারটাকে নিচে টেনে নামানো যায়, নির্বাচন কমিশন যাতে এজেন্ট হিসেবে কাজ করে বিজেপির, রিজার্ভ ব্যাংক কথায় উদ্বোস করবে, ব্যাংকগুলো ধারবাদি চলছে, লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ দিচ্ছে সরকারের নির্দেশে, যেমন ইয়েস ব্যাংকের হয়েছে 30,000 কোটি টাকা, আর তা লালবাতি চলেছে, মানুষের টাকা যাচ্ছে। এরকম যখন একটা অবস্থা চলছে, তার বিরুদ্ধে যে প্রতিবাদ হবে, এই প্রতিবাদ দমনের জন্য সমস্ত আইন পরিবর্তন করা হয়েছে। এখন যে আইন পরিবর্তন হয়েছে তাতে যে কাউকে, ভারতবর্ষের মানুষ, আগে ছিল আইন শৃঙ্খলাটা একটা রাজ্যের বিষয়, এখন রাজ্যের বিষয় না। এখন এনআইএ যেটা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, আইন পরিবর্তন করে দিয়েছে, তারা ভারতবর্ষের যে কোনো লোককে যে কোনো জায়গায় তুলে নিয়ে যাবে। শুধু একটা বলতে হবে, আপনার বিরুদ্ধে সন্দেহ করা হচ্ছে, আপনি সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত, দিলেই হলো, প্রমাণ করতে হবে না, জেলে পচুন বিনা বিচারে। এই আইন দানবীয় আইন, ব্রিটিশ আমলে হতো, গান্ধীজির বিরুদ্ধে, নেহরুর বিরুদ্ধে, মুজাফর আহমদের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধে হয়েছে যে তোমরা দেশদ্রোহী। আর আমরা দেশের বিরুদ্ধে তোমাদের পাল্টেছে, তার জন্য আন্দোলন করছি, তোমাদের একটা চিরস্থায়ী রাখবার জন্য করিনি। প্রতিবাদের অধিকার আছে, এবং তাদের জেল খাটতে হয়েছে, নেহরুকে করতে হয়েছে, গান্ধীজি করতে হয়েছে, কমিউনিস্ট নেতাদের হয়েছে, অনেকের প্রাণদণ্ড হয়েছে। সে আইন টেনে বার করে এনে কবর থেকে এখন লাগু করা হয়েছে। যে কাউকে বলছে, এটা ছাত্ররা প্রতিবাদ করছে, আন্দোলন করছে, বিশ্ববিদ্যালয় মানে বিশ্বের সমস্ত মতামত এবং বুদ্ধির বৃত্তির হচ্ছে সেটা আকর্ষণ। তারা আলোচনা করবে, তাদের মধ্য থেকে নতুন নতুন ভাবনা চিন্তা বেরোবে, আলোচনা সমালোচনা বেরোবে। তারা যেটা বলছে, হিন্দুত্বের বাইরে যেটা বলছে, সমালোচনা করছে, তাদের দেশদ্রোহী মামলায় আটকে দিয়ে জেলে পৌঁছেছে। এমনকি একটা মহিলা ছাত্রী, তার বিবাহিত, তার সন্তান সম্ভব কয়েক মাস হয়েছে, তাকে বেল দিল না, শেষ মুহূর্তে চাপের মধ্যে দিল। কী ভয়াবহ দানবীয় ব্যবস্থা চলছে। ইউপিএ আইন সংশোধন করে দিয়েছে, তাতে দেখা যায় রাজ্যের হাতে, যদি এটা পুরোটা যখন প্রয়োগ হবে, এক একটা রাজ্য বলে কিছু থাকবে না, রাজ্যের হাতে থাকবে শুধু ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ, আর হচ্ছে গৃহস্থালী যে হিংসা হয়, ভাইয়ে বিরোধ, স্বামী স্ত্রীর বিরুদ্ধে, এটা ওটা, এর বাইরে কিছু করার থাকবে না। এটা হচ্ছে ধান্দাবাজি। প্রত্যেকটা
পুঁজিবাদী বড় কোটি কোটি লক্ষ কোটি টাকার মালিক যারা, তাদের সঙ্গে সরকার এবং জাতীয় দলের যে মানে রাজনৈতিক দলের শাসক দলের যে বোঝাপড়া, তুমি এটা করবে আমি তোমাকে এটা দেবো, তুমি আমার জন্য এটা করো, আমি এটার নাম হচ্ছে ধান্দাবাজি। এই ধান্দাবাজি অর্থনীতি চালু হয়েছে, এটা পুঁজিবাদ। এই ধান্দাবাজি অর্থের জন্য গোটা মিডিয়াকে সমর্পিত হয়েছে বিজেপি RSSের হাতে, গোটা সোশ্যাল মিডিয়া সমর্পিত হয়েছে একদিকে, আরেকদিকেও তো সিন্দুক ভরিয়ে দিচ্ছে নির্বাচনে যেত, আর নির্বাচনে জিততে না পারলে কিনে নাও, টাকা দিয়ে পয়সা দিয়ে CBI দিয়ে ED দিয়ে করে নাও, আয়কর দপ্তর দিয়ে করে নাও। এই ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যে স্বৈরতন্ত্রের একটা চরম মাত্রার দিকে যে একটা ফ্যাসিস্ট সুলভ কার্যকলাপ পূর্ণদমে ওরা শুরু করেছে, ফলে টেনে নামাচ্ছে সব কিছু। বিরোধীদের সমালোচনার অধিকার নেই। সুপ্রিম কোর্টে বলেছে আপনাদের অন্যায়, আপনাদের বিচার মানতে পারছি না। অথচ এই সুপ্রিম কোর্টের 4 জন বিচারক 2 বছর আগে সাংবাদিক সম্মেলন করে বলেছে গণতন্ত্র আদালতে ধ্বংস হচ্ছে, তাদের বিরুদ্ধে কিছু হয়নি। তার মধ্যে একজন প্রধান বিচারপতি হয়েছিলেন রঞ্জন গগৈ। সে কী রায় দিয়েছেন জানেন? রাম মন্দির নিয়ে টেনে নামাচ্ছে ন্যায় বিচার, টেনে নামাচ্ছে কাশ্মীর প্রসঙ্গে সংবিধান ধ্বংস করেছে, আজ পর্যন্ত রায় দিতে পারল না। রায় দিয়ে গেছে, সে রায় ভাবাবেগটা হচ্ছে প্রধান, এখানে নেই। ফৌজদারি অবরোধ করেছে। নতুন সরকার হওয়ার পরে ওর বিরুদ্ধে, ওর স্ত্রীর বিরুদ্ধে, ওর ছেলের বিরুদ্ধে, ও পরিজনের বিরুদ্ধে সমস্ত CBI আয়কর দপ্তর ED সবাইকে লেলিয়ে দিয়েছে। অথচ ওরই হওয়ার কথা প্রধান নির্বাচন কমিশনার, মুখ্য নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের এপ্রিল মাসে নেওয়ার কথা। তিনি চলে গেছেন, চলে গিয়ে বলেছেন যে সত্যকে রক্ষা করার জন্য কিছু আত্মোৎসর্গ, ভারতবর্ষের মানুষের আস্থা, এটাকে রক্ষা করার জন্য জেলে যেতে প্রস্তুত, কিন্তু আপনাদের কাছে নথি স্বীকার করবো না, ক্ষমা চাইব। নতুন ভারতবর্ষরা তৈরি করতে চাইছে, ইতিহাসকে, ঐতিহ্যকে, বৈচিত্র্যকে ধ্বংস করে দিয়ে আমরা নতুন ভারত তৈরি করতে চাইছি, যে ভারত হবে গরিব মানুষের, যে ভারত হবে শোষিত মানুষের, যে ভারতে পুঁজিবাদের দাপট ধ্বংস হবে, যেখানে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তারা লড়াই করবে, যেখানে মানুষের মৌলিক শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, নিরাপত্তা, আশ্রয় ব্যবস্থা হবে, চাকরির সুরক্ষা হবে। আমরা সেই লড়াই করছি, সেই লড়াই সামঞ্জস্য করে গেছেন আমাদের সেই উত্তরাধিকারী হিসেবে। আমাদের এটা বহন করে আরও বেশি প্রবল আকারে তীব্রভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্য যে নিউ নর্মাল, আমরা নিউ নর্মাল মেনে নিতে পারবো না, যেখানে কাজ থাকবে না, কোটি কোটি শ্রমিকদের চাকরি চলে গেছে, অসহায় অবস্থার মধ্যে আছে। আগের স্বাভাবিক অবস্থায় বলেছে 45 বছরের মধ্যে সেরা বেকারি, এত বেকারি 45 বছর, সেই স্বাভাবিক অবস্থা কি চাই আমরা? কখনোই না। কৃষকদের আত্মহত্যা, কৃষকদের সর্বনাশ, দৌড়ে দৌড়ে ঘুরে বেড়ানো, মহিলাদের উপর অত্যাচার, দলিতদের উপর অত্যাচার, গরিব মানুষের উপর অত্যাচার, কোনো দিন মেনে নেব না। সেই স্বাভাবিক অবস্থায় চায় না, নতুন স্বাভাবিক অবস্থা আমরা মেনে নিচ্ছে না। আমাদের স্বাভাবিক অবস্থা সেদিন হবে যেদিন আমরা পুঁজিবাদের দাসত্বকে ধ্বংস করতে পারবো। সেই লড়াইয়ের আদর্শ নিয়ে অল্প বয়সে সামল চক্রবর্তীরা শুরু করেছিলেন ছাত্র জীবন, সেখান থেকে শেষ পর্যন্ত গেছেন। অসমাপ্ত কাজ শোক প্রস্তাবে আছে, সব কাজ আমাদের সম্পন্ন করতে হবে। আমরা সেদিকে নিজেদের উৎসর্গ করবো, এই শপথ নিয়ে আমরা শেষটা সম্মান জানাবো। এই কথা বলে আমার বক্তব্য আমি শেষ করছি। কমরেড এবং বন্ধুগণ, আমাদের নির্ধারিত সূচি অনুযায়ী আমরা এগিয়েছি। 3:10 শুরু হয়েছে, এবার আমাদের শেষের দিকে যেতে হবে। আমি প্রথমেই যারা এখানে উপস্থিত হয়েছেন সশরীরে এবং যতটা সম্ভব বিধি নিয়ম মেনে তারা এখানে এই স্মরণ সভায় উপস্থিত আছেন, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি।
এবং আমাদের এই ফেসবুক লাইভের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান যারা দেখছেন বা এটা যখন পোস্ট হয়ে যাবে তখন যারা দেখবেন, সকলের প্রতি আমরা আমাদের পার্টি জেলা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যখন আমাদের কোনো সহযোদ্ধার স্মরণ সভা করি, আমরা নিশ্চিত করি তার অবদান আমাদের আলোচনার মধ্যে থাকে, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ থাকে আমাদের যে রাজনীতির জন্য, যে মতাদর্শের জন্য কমরেড শ্যামল চক্রবর্তী সহ আমাদের প্রয়াত কমরেডরা তারা অবদান রেখে যান, আজকের পরিস্থিতিতে যারা এই পৃথিবীতে আমরা এখনো সক্রিয়ভাবে কাজকর্ম করছি, আমরা সেইখান থেকে শিক্ষা গ্রহণ করব, পরিস্থিতিকে বোঝার চেষ্টা করব, কারণ সামনের পথের চ্যালেঞ্জ আমাদেরকে নিতেই হবে। মৃদুলদা বলার সময় বলেছেন কোনো বিকল্প এখন নেই। মানুষের সামনে যে বিকল্প কর্পোরেট মিডিয়া প্যাকেজিং করে সামনে নিয়ে আসছে, সেটা আসলে একই পরিবারের অন্তর্ভুক্ত দুটি রাজনৈতিক ঘোষিত দল, যার নীতি মতাদর্শের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা মানুষকে ভাগ করতে চায়, বিভাজিত করতে চায়, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়, মানুষের জীবন জীবিকার উপর আক্রমণ করতে চায়। এটা প্রকৃত বিকল্প নয়। এটা তৈরি করছে কর্পোরেট মিডিয়া তাদের নিজেদের মুনাফার স্বার্থে, তাদের শ্রেণী স্বার্থে। আমাদের কাছে বিকল্পটা হচ্ছে এই যে মানুষের জীবন জীবিকা, যন্ত্রণা, বৈষম্য, তার বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াইয়ের বিকল্প। সেই বিকল্প কর্পোরেট মিডিয়া শুধুমাত্র ভোট প্রাপ্তির ওপর দাঁড়িয়ে বলতে পারে, কিন্তু ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের শতবর্ষে একথা আমরা বলতে পারি যে ঐতিহ্য আমরা বহন করছি। আমাদের প্রতিটি কমরেড যে মতাদর্শ, যে রাজনীতিতে তারা আকৃষ্ট হয়েছে, কমরেড শ্যামল চক্রবর্তীর শোক প্রস্তাব উত্থাপনের মধ্য দিয়ে তার জীবন সম্পর্কে যে কথাগুলো আমরা উল্লেখ করলাম, তা হচ্ছে মতাদর্শের শক্তি, রাজনীতির শক্তি। এই মতাদর্শের শক্তি, রাজনীতির শক্তি ছাড়া মানুষের কাজ করা সম্ভবপর না। প্রচার মাধ্যম, কিছু সাধারণ কার্যকলাপ, তার মধ্যে দিয়ে কিছু দিনের জন্য কিছু মানুষকে আকৃষ্ট করা যায়, কিন্তু যেভাবে মানুষের ওপর সংকট, আক্রমণ নেমে আসছে ক্রমশ করে ভারতবর্ষের প্রতিটা ক্ষেত্রে, ইতিমধ্যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট তারা একটা সার্ভে করেছে। সেই সার্ভেতে দেখা যাচ্ছে ভারতবর্ষের সমস্ত ক্ষেত্রে, যা কিনা মৃদুলদা বললেন যে আসলে যেটা স্বাভাবিক বলা হচ্ছে গত মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত, সেটাও স্বাভাবিক ছিল না। প্রতি বছরে ভারতবর্ষের অর্থনৈতিক উন্নয়নের হার পিছনের দিকে এগিয়েছে। আর এই পর্যায়ে, এই পর্বে যে আক্রমণ হচ্ছে, তার যে সমীক্ষা বেরিয়ে এসেছে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সেক্টরে, এটা কাজ হোক, কৃষি উৎপাদন হোক, আয় হোক, যেটাই হচ্ছে ভারতবর্ষে 130 কোটির মধ্যে 99% মানুষের কাছে গুরুত্বপূর্ণ, সেই সমস্ত ক্ষেত্রে মানুষের সংকট বেড়েছে। অর্থাৎ লকডাউনের পিরিয়ডে মন কি বাতে দেশের প্রধানমন্ত্রী যে মন কি বাতের কথাই তিনি দেশের জনগণকে সুরেলা ভাষায় শোনান না কেন, আসলে দেশের জনগণের যদি মন কি বাত শুনতে হয়, তাহলে হচ্ছে যে 16 দফা দাবি, ভারতবর্ষের আত্মনির্ভরতার স্লোগান তুলে ভারতবর্ষের সার্বভৌমত্বকে নষ্ট করার বিরুদ্ধে ভারতবর্ষের জনগণের বক্তব্য, তার কাজের দাবি, তার আয়ের দাবি,
এই সমস্তই, তার খাদ্যের দাবি, তার স্বাস্থ্যের দাবি, তার শিক্ষার দাবি, এই সমস্তই হচ্ছে ভারতবর্ষের মানুষের আসলে মন কি বাত। এই মন কি বাত দেশের প্রধানমন্ত্রী শুনছেন না। তার অনুপ্রেরণায়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের রাজ্যের প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট পরিচালিত হয়। অনুপ্রেরণার বহর থেকে রাজ্যে এটা মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমরা দেখেছি এই করোনা কালে, এই অতিমারির কালে কিভাবে লুট হয়েছে। আমাদের দেশের মানুষের জন্য বরাদ্দকৃত অর্থ, সে 100 দিনের কাজের হোক, আমফানের যার ঘর ভেঙেছে তার জন্য হোক, যার ঘর নেই তার জন্য কোনো প্রকল্পে পাক, সমস্ত ক্ষেত্রেই লুট চলেছে এবং চলছে। এর অনুপ্রেরণা আমাদের দেশের আমজনতাকে, আমাদের রাজ্যের আমজনতাকে উৎসাহিত করে না, অনুপ্রাণিত করে না, তাকে বঞ্চিত করে, তাকে বিচ্ছিন্ন করে। এইরকম একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা বামপন্থীরা মানুষের দাবি নিয়ে আমরা রাস্তায় থেকেছি, ঝুঁকে নিয়ে মানুষকে যেটুকুনি সহায়তা দেওয়া যায় আমাদের যা সাধ্য আছে। দেশের মধ্যে, আমাদের রাজ্যের বাইরে পরিযায়ী শ্রমিকরা যখন একটা অপরিকল্পিত লকডাউনের জন্য দিশেহারা, চিকিৎসার জন্য এই রাজ্য থেকে যারা গেছিল, শিক্ষার জন্য এই রাজ্য থেকে যারা গেছিল, কাজের জন্য এই রাজ্য থেকে যারা গেছিল, যারা দিশেহারা, ফিরতে পারছেন না, ওখানে কোনো আয় নেই, কারখানা বন্ধ, এক ঘরের মধ্যে তারা রয়েছেন। এই মানুষগুলো যখন ফিরতে চেয়েছেন, তার সুযোগ আমার দেশের সরকার দেয়নি। সেই পরিযায়ী শ্রমিক সহ অন্যান্য মানুষ, সাধারণ মানুষ, আর তারপরে যখন শেষ পর্যন্ত তাদের নিজ অর্থে ফেরার ব্যবস্থা কিছুটা শ্রমিক সংগঠন বামপন্থীদের দাবিতে তারা বাধ্য হয়েছে, তখন সেই যে তাদের ফিরে আসা ট্রেনগুলোকে করোনা এক্সপ্রেস বলে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী অভিহিত করতে পারেন, কিন্তু কি নিদারুণ অবস্থার মধ্যে দিয়ে তারা ফিরে এসেছিলেন, সেটা দেখে আমরা বুঝতে পেরেছি যে দেশের মানুষের কাছে তাদের প্রতি কি দরদ আমার দেশের যে সরকার, সেই সরকারে। কিন্তু বামপন্থীরা পাশে ছিল, যখন ফিরে এসেছে কোয়ারেন্টাইন সেন্টারে পাশে ছিল, খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে, যতটা সম্ভব সহায়তা করার চেষ্টা করেছে। মানুষের মধ্যে কিছু সচেতনতার অভাব ঘটেছিল সরকারের প্রকৃত সচেতন প্রচারের অভাবের কারণে, কারণ আমার দেশের শাসক শ্রেণী প্রচার করেছে যে গোমূত্র, গোবর জল, ঘণ্টা পেটানো, প্রদীপ জ্বালানো ইত্যাদি ইত্যাদির মধ্য দিয়ে, ফুল ছেটানো ইত্যাদির মধ্য দিয়ে করোনা চলে যাবে। এই প্রচার যখন তারা বিজ্ঞানসম্মত প্রচার করেনি, তার প্রভাব জনগণের ওপর পড়েছে। আমরা চেষ্টা করেছি বামপন্থীদের বিজ্ঞানসম্মত, হ্যাঁ, রাস্তায় থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে, যে মানুষ করোনা আক্রান্ত তার পাশে বেশি করে থাকতে হবে, পাশাপাশি হচ্ছে সতর্কতা অবলম্বন করতে হবে। কমরেড মৃদুল দেব বলেছেন যে বিপদটা এখনো আছে, বিপদটা চলে যায়নি। হ্যাঁ, বিপদের বিরুদ্ধে আমাদের জিততে হবে, লড়তে হবে, কিন্তু বিজ্ঞানের পথে, চিকিৎসা বিজ্ঞানের পথে, যুক্তির পথে আমাদের লড়তে হবে। সেই কাজ আমরা বামপন্থীরা করেছি, আগামী দিনে আমরা করব। স্বাস্থ্যের ক্ষেত্রে যতটা সম্ভব পরিষেবা দেওয়া যায় এই অবস্থায় দাঁড়িয়ে। যে মানুষ এখন রাজ্য সরকার, আমাদের রাজ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু হাসপাতালে যাচ্ছে, নিয়ে যেতে বাধ্য হচ্ছে, না হলে বলছে বাড়িতে থাকুন। সেই বাড়িতে থাকা মানুষগুলোকে কি করে আমরা পরিষেবা দিতে পারি, যারা হয়তো অল্প স্বল্প উপসর্গ নিয়ে আছেন অথবা আতঙ্কিত আছেন হয়েছে কি হয়নি, এই সমস্ত মানুষগুলোকে আমরা কি করে সহায়তা দিতে পারি, সেই ভাবনা আমাদের ভাবতে হবে। আমরা বলেছি সমস্ত এরিয়া কমিটিকে, আমরা সেটা বলেছি, আমরা জানিয়েছি তাদেরকে। ফলে আমরা এর সাথে সাথে বলতে চাই আরও কিছু কর্মসূচি। আপনারা জানেন যে 31 আগস্ট খাদ্য আন্দোলনের যে শহীদ দিবস, আমাদের রাজ্যে লকডাউন আমরা প্রকাশ্যে করতে পারবো না। আমরা বলেছি ঘরোয়াভাবে তা করতে হবে। আমরা আলোচনা করেছি, আমরা ইতিমধ্যে কর্মসূচি গ্রহণ করেছি। 1 সেপ্টেম্বর সাম্রাজ্যবাদ বিরোধী দিবস। আমাদের দেশটা সাম্রাজ্যবাদের করিডরে রূপান্তরিত করার চেষ্টা করছে।
আমরা বলতে চাই তার বিরুদ্ধে আমাদের যে জোট নিরপেক্ষতা, আমাদের যে সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থান, যে ঐতিহ্য আমরা স্বাধীনতা আন্দোলনের থেকে বহন করে চলেছি, তার থেকে 180 ডিগ্রি ঘুরে আমরা নতজানু হয়ে যাচ্ছি সাম্রাজ্যবাদী শক্তির কাছে। এটা হতে পারে না। শুধু প্রতিবেশীর সঙ্গে আমাদের সীমান্ত বিরোধ নিয়ে দেশের মানুষকে মাতিয়ে রাখলে হবে না। আর দেশকে বাঁচাতে হবে, দেশের ভূখণ্ডকে বাঁচাতে হবে, কিন্তু দেশের মধ্যে থাকা মানুষগুলোকে আগে রক্ষা করতে হবে, তাদের স্বার্থ দেখতে হবে। আমরা আমাদের মানুষের স্বার্থ সাম্রাজ্যবাদের হাতে আত্মসমর্পণ করে দিতে পারি না। তাই 1 সেপ্টেম্বর এবং আগামী 5 তারিখে বামপন্থী গণসংগঠনগুলো তারা তাদের দাবি নিয়ে রাস্তায় থাকবে, পঞ্চায়েতে পঞ্চায়েতে ডেপুটেশন দেবে। এবং আমরা দেখছি আমাদের জেলায়, আমাদের রাজ্যে তো বটেই, আমাদের জেলায় রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত বেহাল হয়ে পড়েছে, জাতীয় সড়ক সহ। এর বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের ছাত্র যুবরা রাস্তায় নামবে। তারা পরিকল্পনা আমরা দিয়েছি, তারা পরিকল্পনা করছে। আগামী 3 তারিখে তারা রাস্তায় নামবে। বেহাল রাস্তা, জিনিসপত্রের দাম বাড়ছে, সবজির দাম ক্রমশ করে প্রতিদিন বাড়ছে। আলু পর্যন্ত ছোঁয়া যাচ্ছে না এমন অবস্থায় গিয়ে পৌঁছেছে। অথচ আলু উৎপাদনে আমাদের রাজ্য অনেকটা এগিয়ে আছে। কোনো হালচাল নেই রাজ্য সরকারের। এই রকম যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের প্রয়াত নেতা কমরেড সায়মন চক্রবর্তীকে আমরা স্মরণ করলাম। যে পথ দিয়ে তিনি হেঁটেছেন, সেই পথকে আমাদের আরও বহুদিন আমাদের পদচারণা করতে হবে। এই পৃথিবীটাকে সুন্দর করার জন্য, এই দেশটাকে আরও উন্নত করার জন্য, এই দেশের মানুষের অধিকারগুলোকে আরও প্রতিষ্ঠিত করার জন্য আমরা সেই পথে হাঁটব। এই কথা বলে কমরেড শ্যামল চক্রবর্তীর প্রতি আমাদের যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা আমাদের আজকের যে স্মরণ সভার কাজ তা শেষ করব। এবং শেষ করব, আমার আর কথা থাকবে না, আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে আমরা স্মরণ সভার কাজ শেষ হবে। আমি সকলকে উঠে দাঁড়িয়ে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। জাগো 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 সর্বহারা, অনশন বন্দীকৃত দাস। শ্রমিক দিয়াছে আজি সারা, উঠিয়াছে মুক্তির আশ্বাস। সনাতন জীর্ণ কুয়াচার চূর্ণ করি জাগো জনগণ। ঘোচাও এ দৈন হাহাকার, জীবন মরণ করি পণ। শেষ যুদ্ধ শুরু আজ কমরেড, এসো মোরা মিলি একসাথ। গাও ইন্টারন্যাশনাল, মিলাবে মানবজাত। গাও ইন্টারন্যাশনাল, মিলাবে মানবজাত। গাও ইন্টারন্যাশনাল, মিলাবে মানবজাত। স্মরণ সভার কাজ শেষ ঘোষিত হল।